রকমের। এই শ্বসনটা, দ্যাট ইজ দ্য টাইপস অফ শ্বসন। এই শ্বসনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষীয় শ্বসন, বা যেটাকে বলতে পারি অন্তঃশ্বসন, আর একটাকে বলতে পারি বহিঃশ্বসন বা শ্বাসকার্য। মানে শ্বসন প্রক্রিয়াটাকে, মানে আগের দিনে যেটা পড়লাম, সেই শ্বসনের অংশটাকে আমরা বলতে পারি বহিঃশ্বসন। কেন? যে প্রক্রিয়াতে আমরা দেখতে পাবো কি, বাইরে পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হবে এবং কার্বন ডাই অক্সাইড বর্জিত হবে, তাকে বলবো বহিঃশ্বসন। আর যে প্রক্রিয়ায় কি হবে, ওই অক্সিজেন গৃহীত হয়ে কোষের মধ্যে খাবারটার ভাঙন ঘটবে, দিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়ে দেহের বাইরে বেরোবে, তাকে আমরা কি বলবো, অন্তঃশ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়াটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। তাহলে এই জায়গাটাকে আমরা মনে রাখার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট, এবারে আমি বলছি যে কম্বাসন বা দহন। দহন জিনিসটা কি? ফিজিক্যাল সায়েন্স আমরা পড়েছি। দহন হচ্ছে একটা প্রক্রিয়া, মানে একটাকে বলতে পারি ফিজিক্যাল প্রক্রিয়া, বা একটা বলতে পারি ভৌত প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে তাপ ও আলো উৎপাদিত হয়। মানে কোনো বস্তু জারিত হয়ে আলো ও তাপ উৎপাদিত হতে পারে, সেই পদ্ধতিকে আমরা কি বলি, সেই পদ্ধতিকে আমরা বলি দহন। দহন মানে পুড়ে যাওয়া। তাহলে দহন মানেই কি হবে, তাপ উৎপাদন হবে, এবং তার সাথে আমরা কি দেখতে পাবো, তাপ উৎপাদনের সাথে সাথে আলো উৎপাদিত হবে, সেটাকে বলছি আমরা দহন। মানে পোড়ালে কি হবে, আলোও পায়, তাপও পায়। এবারে পরীক্ষাতে যদি তোমাকে বলে, যেহেতু দেখলাম যে আমাদের যে শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে কি এক প্রকারের দহন। শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে কি এক প্রকারের দহন। শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে কি এক প্রকারের দহন। শ্বসন প্রক্রিয়াটাকে বলতে পারি এক প্রকারের দহন। তাহলে এই এক প্রকারের দহন যে বলছি আমরা, এই দহনের সাথে তার মানে আমরা যদি পার্থক্য করি, দহনের সাথে আমরা যদি পার্থক্য করার চেষ্টা করি, তাহলে দহনের সাথে কার পার্থক্য করতে পারবো? দহনের সাথে আমি যদি পার্থক্য করি যে শ্বসন, তাহলে সেটা একবার দেখার চেষ্টা করব। এবারে দহনটাকে নরমালি ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া বলতে পারি, কিন্তু শ্বসন যেটা রয়েছে, শ্বসনটাকে আমরা কি বলতে পারি, একটা জৈবনিক প্রক্রিয়া। শ্বসনটাকে আমরা কি বলতে পারি, জৈবনিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস। শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে শ্বসনটা, আমি আগেই বললাম। কিন্তু দহন প্রক্রিয়া যদি হতে হয়, যদি কোন একটা জিনিসকে পোড়াতে হয়, তাহলে সব সময় কি লাগবে, তাহলে আমার সব সময় তোমার লাগবে গুরুত্বপূর্ণ ভাবে কি, যে অক্সিজেন। মানে অক্সিজেন ছাড়া কখনো দহন প্রক্রিয়া হতে পারে না। কিন্তু শ্বসন প্রক্রিয়া হতে পারে যদি অক্সিজেন নাও থাকে, তাহলে কারণ অবাত শ্বসন যেটা। এবারে শ্বসন প্রক্রিয়ার জন্য উৎসেচকের ভূমিকা আছে, যে বললাম বিভিন্ন প্রকার উৎসেচক খাবারটাকে ভাঙবে। কিন্তু দহন প্রক্রিয়া যখন কোন একটা জিনিসকে পোড়াচ্ছি, তার জন্য কি উৎসেচক লাগবে না। শ্বসনে কি হবে, তাপ শক্তি আর এটিপি তৈরি হবে শ্বসন প্রক্রিয়া। কিন্তু দহন প্রক্রিয়ায় কি হবে, তাপ শক্তি উৎপাদিত হবে, তার সাথে কি হবে, আলোক উৎপাদিত হবে। এবারে শ্বসনে যে শক্তি উৎপাদিত হয় সেটাকে সংরক্ষণ করা যায়, কিন্তু দহনে যে শক্তি উৎপাদিত হবে সেটাই কি হয়, পরিবেশের মধ্যে ছড়িয়ে যায়। কোনো জিনিসকে পোড়াচ্ছি, তার মধ্যে সেই শক্তি কি হচ্ছে, পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে। এটা একটু মনে রাখার আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ ভাবে। তো যাই হোক, তাহলে এইটাকে একটু মনে রাখার চেষ্টা করলাম, দহন এবং শ্বসনের মধ্যে পার্থক্য। এবারে শ্বসনটা কোষের মধ্যে ঘটছে, আর দহনটা কি কোষের বাইরে। তাহলে দেখো, ইজিলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো শ্বসনের সাথে দহনকে। শ্বসন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, দহন হচ্ছে একটা ভৌত বা রাসায়নিক পদ্ধতি। শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে, দহন প্রক্রিয়া শুধুমাত্র অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে থাকবে। শ্বসন প্রক্রিয়ার জন্য উৎসেচকের নির্দিষ্ট ভূমিকা রয়েছে,
কিন্তু দহন প্রক্রিয়ার জন্য কোনো উৎসেচকের ভূমিকা নেই। শ্বসনে তাপ শক্তি উৎপাদিত হবে, এটিপি উৎপাদিত হবে, কিন্তু দহনের ফলে তাপ শক্তি ও আলোক শক্তি উৎপাদিত হবে। শ্বসনের ফলে যে শক্তি উৎপাদিত হয় সেটা আমরা সংরক্ষণ করতে পারি, কিন্তু দহনের শক্তিকে সংরক্ষণ করা যায় না, পুরোটাই কি হয় পরিবেশের মধ্যে মুক্ত হয়ে যায়। শ্বসন প্রক্রিয়াটা একটা নিয়ন্ত্রিত ভাবে ঘটে, কিন্তু দহনটা দ্রুত হারে ঘটে এবং কোনো নিয়ন্ত্রণ থাকে না। এবারে এই যে আমরা বললাম শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য করলাম, এবারে দেখব আমরা বলছি যে বিভিন্ন রকমের যে শ্বসন হচ্ছে, যেমন সবাত শ্বসন, অবাত শ্বসন, আরেকটা বলছে কি সন্ধান, মানে অবাত শ্বসনেরই আরেকটা বিশেষ পর্যায়কে বলা হচ্ছে সন্ধান। সবাত শ্বসন কোনটা? যেটা হচ্ছে বায়ুজীবী কোষে, মানে যারা অক্সিজেন নিতে পারে সেই সমস্ত জীবের কি হচ্ছে, সেই সমস্ত জীবে এই যে তারা যে অক্সিজেন গ্রহণ করছে বাইরের পরিবেশ থেকে, অক্সিজেন গ্রহণ করে তাদের শরীরে সম্পূর্ণরূপে খাবারটার বিয়োজন করছে, সেই প্রক্রিয়াকে আমরা বলছি কি সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনের ফলে কি হচ্ছে, যে কোনো জীবের কোষের মধ্যে তোমার কার্বন ডাই অক্সাইড, জল, শক্তির মুক্তি ঘটছে। এই সবাত শ্বসনটা কটা ধাপে হয় আমি অলরেডি তোমাকে বললাম। এই যে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হবে কি করে হবে, গ্লুকোজটা ভাঙবে, প্রথম ভাঙার পদ্ধতির নাম কি গ্লাইকোজেন, মানে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কি অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি দুটোতেই ঘটে। এটা কোথায় হবে, সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসের পরে খাবারটা কিসে পরিণত হয়, গ্লাইকোলাইসিসের পরে খাবারটা পরিণত হয় কি পাইরুভিক অ্যাসিড। এবারে পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ায় ঢুকে কি করবে, কোষীয় শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন উপস্থিতিতে সবাত শ্বসনের মাধ্যমে কি হবে, ক্রেবস চক্র সম্পাদন করবে। এই পাইরুভিক অ্যাসিডটা কিসে পরিণত হবে, কার্বন ডাই অক্সাইড। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি সবাত শ্বসনে কি ঘটনা ঘটছে, গ্লুকোজটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল এবং শক্তির মুক্তি ঘটাচ্ছে। তাহলে সবাত শ্বসনের দুটো পর্যায়, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। নেক্সট, তাহলে সবাত শ্বসনের সমীকরণটা কি, কিছুই না। তাহলে গ্লুকোজ দেবো C6H12O6, তাকে যদি অক্সিজেনের উপস্থিতি দিই তাহলে 6 অণু অক্সিজেন, যদি দিই আলটিমেট কি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল এবং 686 কিলো ক্যালোরি কি হবে, শক্তি উৎপাদিত হবে। কারণ শ্বসন প্রক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জীবের জন্য। তাহলে কি হলো, আলটিমেট আমরা দেখতে পেলাম সবাত শ্বসনের জন্য বিক্রিয়াটা কি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাত শ্বসনের জন্য যেটা বিক্রিয়া রয়েছে সেটা হচ্ছে কি, মনে করো C6H12O6 মানে গ্লুকোজ। গ্লুকোজটা কি হচ্ছে উৎসেচক এবং অক্সিজেনের সহযোগিতায় ভাঙছে, 6 অণু অক্সিজেন আর 6 অণু গ্লুকোজ। আলটিমেট বা গ্লুকোজটা শুধু রাখলেও হবে, গ্লুকোজের সঙ্গে 6 অণু অক্সিজেন যুক্ত হয়ে কি করছে 6CO2 প্লাস 6H2O প্লাস 686 কিলো ক্যালোরি এনার্জি। এইটা হচ্ছে কি সবাত শ্বসন প্রক্রিয়া। এই সবাত শ্বসনের প্রক্রিয়া 3টে পার্ট। সবাত শ্বসন প্রক্রিয়া 3টে ধাপে হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনটার অপর নাম হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মানে শ্বসন প্রক্রিয়াতে আলটিমেট সবাত শ্বসন প্রক্রিয়া কটা ধাপ দিয়ে গঠিত, 3টে। কি কি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, এবার প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করব। মানে শ্বসন বলতে গেলে আমরা সবাত শ্বসনকেই বুঝবো, আর অবাত শ্বসন মানে কি হবে, খাদ্যের অসম্পূর্ণ জারণ যেটা হবে সেটাকে বলবো কি আমরা অবাত শ্বসন। তাহলে এবারে যদি চলে আসি, এই যে সবাত শ্বসন
তার যে প্রথম স্টেপ সেটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। সবাত শ্বসনের প্রথম ধাপটাকে বলা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস যেটা নামটা থেকেই বুঝতে পারছি, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন, মানে যে প্রক্রিয়ায় গ্লুকোজের ভাঙন হবে সেই প্রক্রিয়াটাকে বলে কিন্তু গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হলো? বারে বারে বলছি, কোষের সাইটোপ্লাজমে। কিসের সাহায্যে হলো? উৎসেচকের সহযোগিতায়। আর কি? অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সর্বপ্রথম লক্ষ্য করেন তিনজন সায়েন্টিস্ট। একজন হচ্ছেন এমডেন, একজন হচ্ছেন মেয়ারফ, একজন হচ্ছেন পার্নেস। তার জন্য তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিস পথটাকে বলা হচ্ছে ইএমপি পাথওয়ে। মানে এমডেন, মেয়ারহফ আর পার্নেস তিনজন সায়েন্টিস্টের নাম অনুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে আমরা বলছি ইএমপি পথ। প্রথম অক্ষরগুলোকে নিয়ে ইএমপির ফুল কথা কি? ই মানে এমডেন, এম মানে মেয়ারহফ আর হচ্ছে পিটা হচ্ছে পার্নেস। এই তিনজন সায়েন্টিস্ট গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা প্রথম লক্ষ্য করেন। লক্ষ্য করার ফলে কি দেখা গেল? দেখা গেছে কি করে এই গ্লুকোজটার ব্রেকডাউন হচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ইএমপি বা বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কি হবে? গ্লুকোজটা বিয়োজিত হবে। কোথায় হবে? গ্লাইকোলাইসিস হবে কোষের সাইটোপ্লাজমে। বারবার বলছি একই কথা, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। গ্লাইকোলাইসিস কোথা থেকে শুরু হবে? গ্লুকোজ থেকে। এই গ্লুকোজটা প্রথমে ভাঙবে, দিয়ে হবে গ্লুকোজ 6-ফসফেট। এই গ্লুকোজ 6-ফসফেটটা হয়ে যাবে ফ্রুক্টোজ 6-ফসফেট। এবারে ফ্রুক্টোজ 6-ফসফেটটা কি হবে? ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। এবারে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটটা কি হবে? একদম তোমার তৈরি হবে, এটা বিয়োজিত হয়ে দুটো যৌগ তৈরি করে পিজিএলডি, ফসফোগ্লিসারেল অ্যালডিহাইড। কত অণু তৈরি করবে? 2 অণু। এই ফসফোগ্লিসারেল অ্যালডিহাইড এবং ডিএইচএপি তৈরি করে। ফসফোগ্লিসারেল অ্যালডিহাইড কি করবে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এগুলো সব 2 অণু করে তৈরি হবে, দিয়ে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবারে তৈরি হবে 2-ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট। এই 2-ফসফোএনল পাইরুভেট থেকে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে আলটিমেট কি দেখলাম? গ্লুকোজটা ভাঙছে। তাহলে গ্লুকোজটা কি করে ভাঙছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, মানে এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। তারপরে তৈরি হবে এখানে তৈরি হবে দুটো প্রোডাক্ট, একটা হবে পিজিএলডি আর একটা তৈরি হবে ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এবং তারা মিলিত হয়ে কি তৈরি করবে? 2 অণু পিজিএলডি তৈরি করবে, ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। ফসফোগ্লিসারিক অ্যালডিহাইডের বিজারণ হবে, দিয়ে তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়ে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়ে কি হবে? 2-ফসফোএনল পাইরুভেট। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। তাহলে পর পর স্টেপ বাই স্টেপের মাধ্যমে কি দেখতে পাচ্ছি? গ্লুকোজটার বিয়োজন হচ্ছে। এই গ্লুকোজটার এই যে বিয়োজন হচ্ছে, গ্লুকোজ বিয়োজিত হয়ে কি করলো? অসম্পূর্ণভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো? খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাই দেখবে তোমাদের বইগুলোতে দেওয়া থাকবে গ্লুকোজটা বিয়োজিত করে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3CH, COOH।
এবং কত অণু এটিপি তৈরি করবে? আমি বলেছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটিপি পাবো, 8 অণু এটিপি পাবো, এগুলো মাথার মধ্যে রাখবো। এবারে গ্লাইকোলাইসিসের তাৎপর্য কি? গ্লাইকোলাইসিস হচ্ছে পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয়, যা পাইরুভিক অ্যাসিড কি হবে? ক্রেবস সাইকেলের প্রধান যৌগ। এবারে আলটিমেট এখানে কি হয়? গ্লাইকোলাইসিসের মাধ্যমে 8 অণু এটিপি তৈরি হয়, যা কি হচ্ছে কোষের যাবতীয় কার্য সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে মনে রাখবে। তাহলে গ্লাইকোলাইসিসের তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিসে কি তৈরি হচ্ছে? গ্লাইকোলাইসিসে বললাম গ্লাইকোলাইসিসের ফলে গ্লুকোজ ভাঙছে, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা কি হচ্ছে? তৈরি করছে ফসফোগ্লিসারলডিহাইড এবং ডিএইচএপি। ডিএইচএপি মানে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। এবারে ওই দুটো মিলে কি তৈরি করছে? পিজিএলডি তৈরি করছে। তাহলে পিজিএলডি একা নিজে ছিল, আরেকটা ডিএইচএপি কি হলো? আবার পিজিএলডি তে কনভার্ট। তাহলে কত অণু পিজিএলডি তৈরি হলো? 2 অণু। 2 অণু পিজিএলডি দিয়ে কি হলো? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোএনল পাইরুভেট। 2 ফসফোএনল পাইরুভেট থেকে কি হলো? পাইরুভিক অ্যাসিড। তাহলে এরকম পর পর স্টেপ বাই স্টেপ কি হলো? প্রত্যেকটা স্টেপে উৎসেচক কাজ করছে। তোমরা পারলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা মুখস্থ করে রাখার চেষ্টা করব। এবং এইটাকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস। যে গ্লুকোজটা ভেঙে কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজটা অসম্পূর্ণভাবে ভেঙে 8 অণু এটিপি তৈরি করছে এবং 2 অণু পাইরুভিক অ্যাসিডের সৃষ্টি করছে। তাহলে সবাক শ্বসনের প্রথম পর্যায়ে পড়লাম গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা কে আবিষ্কার করলেন সেটা বললাম, এমডেন, পার্নেস এবং মেয়ারো। তাই এটাকে ইএমপি পাথওয়ে বলছি। কত অণু এটিপি তৈরি হয়? 8 অণু এটিপি তৈরি হয়। কোথায় সম্পাদিত হয়? কোষের সাইটোপ্লাজমের মধ্যে সম্পাদিত হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা।